আরেক দিকে হচ্ছে গভর্নমেন্ট একটার পর একটা আইন তৈরি করলো, বিজেপির আমলে তৈরি হওয়া আইনে এই বিপদে তারা পড়লো। যেটা সব থেকে বড় হচ্ছে 2003 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যা হলো, তাতে যেটা করা হলো তাতে এই বিপদ তৈরি হলো। এখন এদেরকে ব্যবহার করা হয়েছে, যখন চারিদিকে বাঙালি হেনস্থা হচ্ছে তখন ওদের বললো যে আমরা হিন্দু কার্ড দিচ্ছি। বিজেপিও কত বড় মানে এর পার্টি, মানে এদের মতো টিএমসির মতো নেই। ও সব জায়গায় গেলেই তো টিএমসি দুর্নীতি করে, বিজেপি কম কি? ওর হাতে এখানে গভর্নমেন্ট নেই, তাতেই যা খেল দেখাচ্ছে। এ যদি আরো কিছু যেতে তাহলে কত বড় গন্ডগোল হবে। যার ভোটে জিতলো তার গলায় পা দিয়ে বলছে যে তোকে আমি কার্ড দেবো, 80 টাকা 100 টাকা ওই কার্ড বিক্রি হলো, ব্ল্যাকও হলো। যে এই মানুষকে অসহায় করে তাকে আবার কার্ড বিক্রি করলাম। ব্ল্যাক হলো, সিপিআইএম কি করলো সেখানে, কি প্রতিরোধ করলো? আমরা কিছু করতে পেরেছি কি পারিনি সেটা তো আপনার আগের কথার থেকে বেরিয়ে এলো, যে টিএমসি বিজেপি দুটো গভর্নমেন্ট, অফুরন্ত টাকা, মাসলম্যান, দুষ্কৃতি সব এদের সঙ্গে, পঞ্চায়েত পৌরসভা লোককে ভোট করতে দেয় না, সব দখল করে রাখবার পরেও এই মানুষ, তাদের আন্দোলন, তাদের মানে অ্যাংজাইটি, এইগুলোকে দেখে আমরা যখন তার কাছে গেলাম, তার জীবনের সমস্যাগুলোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ের কথা বললাম, সেই মানুষ আমাদেরকে তো গ্রহণ করলেন। আমরা তো ওখানে দাঁড়িয়ে বললাম, ওই গড়ে দাঁড়িয়ে বললাম। এখানে মমতা যেটা থানাকে কন্ট্রোলে রেখেছে বা অন্য টুলগুলোকে কন্ট্রোলে রেখেছে, ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন তাকে কন্ট্রোলে রেখেছে, এটা তাই। তাহলে ও সিবিআই কোথায় হানা দেবে আর কাকে সিবিআই হালকা দেবে সেটা তো বিজেপি ঠিক করছে। বিজেপি টিএমসি না থাকলে বিজেপি কি থাকতেই পারবে না। আপনি এড়িয়ে গেলেন, কিন্তু আমি ছাড়বো না, আমাকে এই উত্তর দিতে হবে। আমি আছি, আমি কয়েকটা আমি শুধু এই কথাটা বলছি যে পশ্চিমবাংলায় এবারে বামপন্থীরা অত্যন্ত ভালো ফল করবে, এটা জোরের সঙ্গে। এটা ক্ষুদ্রতম রাজনৈতিক দল ভোটার, এইবারে হচ্ছে কোথায় কোন সিট এই কথা বলবার কোনো মানে হয় না। আচ্ছা, আমি কোনোদিনই এই ধরনের কথা বলি না। আমি কয়েকটা সিটের নাম আমরা এভাবে কখনো বলি না, অতীতেও বলিনি, আজকেও বলছি না, ভবিষ্যতেও বলবো না। শুধু এইটুকু বলছি, এবারে পশ্চিমবাংলায় বামপন্থীরা অত্যন্ত ভালো ফল করতে যাচ্ছে। আর আমার কথাটা শেষ করে নি। আর দ্বিতীয় হচ্ছে, এটাও আপনাদের বলে রাখি যে 19, 21, 24 আমি ফাঁকা কথা বলছি না। আপনি যদি 19-এর পরে 21 দেখেন, বলেছিল 19-এ হাফ, 21-এ সাফ, দেখা গেল বিজেপি কমে গেল, তৃণমূল বেড়ে গেল। 21-এর পরে 24-এ আবার ভয়ঙ্কর স্রোত, টিএমসি বিজেপি, হিন্দু মুসলমান যত রকমের ভাগ আছে সব করা হলো। তার মধ্যে দেখা গেল যে টিএমসি বাড়লো আর ও 18 থেকে 12-তে দুম করে পড়ে গেল। 26 বিজেপির আরো ভয়ঙ্কর খারাপ দিন আসছে। 26-এর ভোটে বিজেপির সেই হাল হবে, বামপন্থীদের ভালো হবে। জনগণ তার নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে এটা বুঝেছেন যে টিএমসি আর বিজেপি দুটো এক। আমি কয়েকটা আসনের নাম স্পেসিফিক্যালি করি, আপনি যেভাবে পারবেন, যদি মনে হয় অ্যাড্রেস করা উচিত করবেন, না হলে করবেন না। আপনাদের জেতা আসনের কথা বলছি, 2016-তেও আপনারা জিতেছেন। দমদম উত্তর কেমন জায়গায় আছে? নমস্কার, রয়েছেন কবিরের সঙ্গে। কবির আজকে রয়েছেন পলাশ দাসের সঙ্গে। পলাশ দাস সিপিআইএম নেতা, সিপিআইএম নমস্কার রাজ্য সম্পাদক মণ্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, এবং পশ্চিমবাংলার মানচিত্রে বৃহত্তম জেলা উত্তর 24 পরগনার সিপিআইএম এর জেলা সম্পাদক। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলারই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবো, একদম হাঁড়ির খবর বার করে আনার চেষ্টা করব, এবং মা মাটি মানুষের খবর, অর্থাৎ মাটিতে দাঁড়িয়ে মায়ের কি অবস্থা, মানুষ কি ভাবছে, আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। উত্তর 24 পরগনা অত্যন্ত ঘটনাবহুল এবং প্রাণবন্ত একটি জেলা। এখানে কৃষি, শিল্প, এখানে শহর, এখানে মেট্রোপলিটন, এখানে কসমোপলিটন, কলকাতা, এখানে বর্ডার সংলগ্ন বনগাঁ, বসিরহাট, এখানে শহর, এখানে গ্রাম, এখানে কৃষি, এখানে শিল্প, এখানে পরিযায়ী শ্রমিক, এই সবটা অংশ নিয়ে। এবং পলাশবাবুদের সঙ্গে কথা বলে যেটা আমাদের ইনস্টিংক্ট, আমরা সবসময় বোঝার চেষ্টা করি, এবং ওনারাও স্বাভাবিকভাবেই কিছু বলেন না,
ওনারা বারবার করে বলছেন ডার্ক হর্স, কিছু ডার্ক হর্স রয়েছে। এই কালো ঘোড়ার ছোটাটাকে যতটা সম্ভব আপনাদের সামনে একটু বার করে আনার চেষ্টা করবো। পলাশদাকে প্রথমেই একটু অনুরোধ করে রাখছি, একটু কালো ঘোড়াদেরকে যদি বার করে আনেন তাহলে দর্শকের একটু বুঝতে সুবিধা হয়। একদম সরাসরি প্রসঙ্গে চলে যাব। উত্তর চব্বিশ পরগনায় যদি কোনো রাজনৈতিক দলকে রাজ্যে ভালো ফল করতে হয়, তাকে উত্তর চব্বিশ পরগনায় ভালো ফল করতে হবে। এবং উত্তর চব্বিশ পরগনায় বিস্তীর্ণ উত্তরাধিকার রয়েছে, বামপন্থী আন্দোলনের রয়েছে, দক্ষিণপন্থীদেরও অবশ্যই রয়েছে। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার অবস্থা। গোটা রাজ্যের থেকে তো ব্যতিক্রমী কিছু ব্যাপার হয় না। মানুষ কেমন আছেন রাজ্যের, তেমন উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষও তেমনই। এখানে মানুষের জীবনের মূল যে সমস্যাগুলো, কলকারখানা নতুন কিচ্ছু হয়নি। সেটা আমাদের পুরনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যদি দেখা যায়, কারখানার পর কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই আমলে ঢুকছে শিল্পগুলো, নতুন হয়নি। প্রমোটিং চলছে বন্ধ কারখানার জমিতে, তৃণমূলের নেতারা বিপুল টাকা রোজগার করছে তার থেকে। আবার যদি আমরা হালফিলের আপকামিং ইন্ডাস্ট্রি বা এই সময়ের ইন্ডাস্ট্রির কথা ভাবি, আইটি ইন্ডাস্ট্রি, যা বামফ্রন্ট সরকারের আমলে এখানে তৈরি হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক বড় স্বপ্ন একে ঘিরে ছিল। প্রচুর কলেজ তৈরি হয়েছিল, তার হাত ধরে পৃথিবীর সমস্ত বড় বড় আইটি ইন্ডাস্ট্রি তা এখানে এসছিল। আজকে এখানেও একই অবস্থা, যে বড় কোম্পানিগুলো এখান থেকে চলে যাচ্ছে, নতুন কেউ আসছে না, ফাঁকা জায়গা পড়ে রয়েছে। মানে ওই কিউবিকলের পর কিউবিকল, অফিস ঘর, মানে নেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। ক্যাম্পাস ইন্টারভিউ অনেকটাই কমে গিয়েছে। যা ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে কাজ আছে, এখানে খুবই কম, খুব সামান্য। কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলগুলোতে কাজ নেই, কৃষির খরচ বেড়ে গিয়েছে, নিজেরা জমি চাষ না করে অন্যকে জমি লিজে দিয়ে দিচ্ছে। তারা যখন নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে, এই যে ক্ষেত মজুর যারা জমিটা হয়তো চাষ করবার জন্য নিয়েছে, সে নিজে টাকা দিয়ে মালিকের থেকে জমিটাকে নিয়ে চাষ করলো, কিন্তু তার ক্ষতিপূরণও তো সে লোকটি পাবে না, তার কারণ জমিটা তো তার নামে নেই। চাষের খরচ বেড়ে গিয়েছে, বাজারে দাম অনেক, কিন্তু কৃষক তার দাম পাচ্ছে না। 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে। ব্যাপক চুরি দুর্নীতিতে পঞ্চায়েত ডুবে আছে। তাহলে এই অবস্থায় গ্রামের পর গ্রাম, অল্প বয়সী বা মাঝ বয়সী পুরুষ, বিশেষত মহিলারাও যাচ্ছে, কিন্তু প্রধানত পুরুষ, তারা বাইরে চলে যাচ্ছে। সেটা তপশিলি জাতি, উপজাতি, বিরাট অংশের মাইনরিটি, এটা গোটা রাজ্যেরই আদিবাসী, সমস্যা। গোটা রাজ্যের সমস্যা। উত্তর চব্বিশ পরগনারও এই সমস্যার মধ্যে পড়েছে। এখানের মানুষ উড়িষ্যাতে গেছে, কটকে নানান ধরনের কাজের সাথে যুক্ত, সেখানে তাদেরকে অ্যারেস্ট করলো, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল। বাড়ির লোকজন, গ্রামের লোক, তারা আমাদের পার্টির নেতৃত্বে যা লড়াই এখানে হলো, ওখানেও আমাদের পার্টির কর্মীরা গিয়ে তাদের পাশে আপনারা দাঁড়ালো। উৎকল ভবন অভিযান করেছেন, সেটা গতকাল কলকাতাতে হয়েছে। তো এখন এই সবটার যে সামগ্রিক চেহারা, স্কুলগুলো লাটে উঠে যাচ্ছে। সরকারি স্কুল, সমস্ত বেসরকারি মানে কোম্পানি এখন ব্যবসা জায়গা করে ফেলেছে এডুকেশন। কলেজগুলোতে যদি উত্তর চব্বিশ পরগনা ঘুরে দেখা যায় যে একটার পর একটা কলেজে এবারে ভর্তি হচ্ছে, কোথাও 150, কোথাও 200। অনার্সে ভর্তি নেই। মানে যারা অধ্যাপক অধ্যাপিকা, তারাও একটা এর মধ্যে পড়েছেন যে কি হবে, কাকে পড়াবো, যে ছাত্রছাত্রী নেই। তারপরে যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো তৈরি হয়েছে বা ইউনিভার্সিটি তৈরি হয়েছে এই আমলে, সে সমস্ত জায়গায় হচ্ছে 7,000, 8,000, 10,000 ছেলে মেয়ে পড়ছে। তো একদিকে সরকারি কলেজে ছাত্রছাত্রী নেই, প্রাইভেট জায়গায় বাড়ছে। এখানে যে টাকা দিয়ে পড়তে হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 6 লাখ, 7 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত। 20 লাখ টাকা? হ্যাঁ, এরকম অনেক কোর্স আছে যেটা কমে হয় না, বেশি। আবার কোনোটা মোটামুটি কম মানেও 6, 7 লাখ, 8 লাখ, 10 লাখ। সাধারণ সাবজেক্টগুলো এখন ওখানে পড়ছে। তো এই যে চেহারাটা দাঁড়াচ্ছে, তাতে কি যে এলেবেলে হয়ে যাচ্ছে সরকারি এডুকেশন, সেটা প্রাইমারি স্কুল হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল হোক, অথবা কলেজ হোক। তাহলে পড়তে গেলে একটু ভালো কিছু যদি করতে হয়, তাহলে বেসরকারি জায়গায় যেতে হবে।
তাহলে ওই জায়গাগুলোতে যেতে গেলে এই যে পরিমাণ টাকার কথা বললাম, এই টাকা দিয়ে 4 বছরের গ্র্যাজুয়েশন করানোর ক্ষমতা কটা পরিবারের আছে? এ কি লক্ষ্মী ভান্ডার দিয়ে সমাধান হবে এর? তা তো হওয়ার না। তাহলে মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে। আমাদের জেলাতেও পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, যেমন কায়িক শ্রম দিতে। লেখাপড়া জানা শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামীণ এলাকাতে তাদের কাছে কোনো কাজই নেই, তাদেরকে, বা শহরাঞ্চলেও যদি আমরা ভাবি তার কাছেও কোনো কাজ নেই। তাহলে শিক্ষিত ছেলে মেয়েদেরকেও কাজ করতে হচ্ছে, এক এক অংশ চলে যাচ্ছে বাইরে এক অংশ নানান গিগ নানান ওয়ার্কার কাজ হিসেবে করতে, কাজ করছে। আর এক গ্রামের দিকে তো এত গিগ ওয়ার্কার তাই তো। নেই। হুম। তাহলে সেখানে কেউ টোটো চালাচ্ছে, কেউ হচ্ছে যে বাইরে চলে যাচ্ছে। আর শহরাঞ্চলে গিগ ওয়ার্কার 18 থেকে 40-এর এখন প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে, তাই তো তো। হচ্ছে বাইক চালানো, হয় ব্লিঙ্কিট, নাহলে হ্যাঁ, র্যাপিডো, এই ধরনের কাজগুলোর সাথে তারা অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন কাজের সাথে যুক্ত থাকছে। আর 100 মিটার 150 মিটার ছাড়া ছাড়া ডিয়ার লটারির দোকান। হুম। গ্রামে মানুষ, শহরেও হচ্ছে কিন্তু গ্রামে এটা বেশি আরো, মাইক্রো ফিন্যান্সিং এর জাঁতাকলের মধ্যে পড়ে যাচ্ছে। হুম। তার মজুরি নেই, খরচও নেই, টাকার জোগান নেই। এই রকম পরিস্থিতিতে একটা ঋণ আরেকটা ঋণ নেওয়াচ্ছে। এই করতে করতে এদের বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে যারা ধার দিল, মাইক্রো ফিন্যান্সিং কোম্পানিগুলো। সেই কোম্পানিগুলো বাড়িতে গিয়ে সঙ্গেও তৃণমূলের লোক ভিড়ে আছে। বাড়ির ওপর চাপ তৈরি করা হচ্ছে, মহিলাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, কোথাও মানে কথায় যৌন নির্যাতন, কোথাও বা এমন ঘটনাও ঘটছে। হ্যাঁ। হ্যাঁ, এরকম নানান কিছু ঘটছে। তার ফলশ্রুতিতে হচ্ছে যেটা, যে একটা বিপুল অংশের মানুষ গ্রামীণ অঞ্চলে তারা মাইক্রো ফিন্যান্সিং এর একেবারে ঋণের জালে জর্জরিত হয়ে আহ, মানে বেঁচে থাকা অনেক ক্ষেত্রে পলাশদা, দায় হয়ে হুগলির যাচ্ছে। পান্ডুয়ায় আমি নিজে গিয়ে দেখে এসেছি, এবং সেখানে আপনারা মাইক্রো ফিন্যান্সিং সহায়তা কেন্দ্র করেছেন আপনাদের পার্টির পক্ষ থেকে। হ্যাঁ। যে হুগলির পান্ডুয়ায় একটা ভয়ঙ্কর সমস্যা, উত্তর 24 পরগনায় কোথায় এই আমাদের সমস্যাটা আমাদের বেশি? বসিরহাট সাব ডিভিশন জুড়ে ভয়ঙ্কর সমস্যা। তাই নাকি? হ্যাঁ, বনগাঁতেও আছে, কিন্তু বসিরহাট সাব ডিভিশনে আমরা এদেরকে সব সংগঠিত করছি, বা অন্য জায়গাতেও সংগঠিত করছি। কি বার্তা তাদেরকে দেবেন? কতগুলো নির্দিষ্ট দাবি আছে হুম। এক্ষেত্রে। যে এই যে চড়া হারে সুদ নেওয়া হচ্ছে, হুম। 12% থেকে কোথাও কোথাও 20%, একদম। 22%, 25% পর্যন্ত ইন্টারেস্ট, এগুলো আরবিআই এর রুল অনুযায়ী হচ্ছে নাকি? এক। 2 নম্বর বিষয় হচ্ছে যে তার কাছ থেকে টাকা আদায় করবার জন্য যে বল প্রয়োগ করা হচ্ছে, বা নানান ধরনের নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতনের জায়গায় যাচ্ছে, তা বন্ধ করা। সরকার যদি গরিব মানুষের জন্য চিন্তিত হয়, তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, তারা সহজ সুদে মানুষকে, এই দরিদ্র মানুষ তাকে ঋণ দিক। তাহলে এগুলোর মধ্যে দিয়ে সমাধানের জায়গায় আসতে পারে। কিন্তু এই জোর করে মানুষের উপরে বোঝা চাপিয়ে তাকে দরিদ্র বানিয়ে, তার মজুরি কমিয়ে, তার উপার্জন কেড়ে নিয়ে, তার স্বপ্ন কেড়ে নিয়ে তাকে বাধ্য করা হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে ঢুকতে। আর তার কাছে ব্যাংকের অনুপস্থিতি, এর তো গভর্নমেন্টের দায়। সে ব্যাংকে ক্রমাগত অ্যামালগামেট করে যাচ্ছে, হুম। দুটো মার্জার হচ্ছে হুম। ব্যাংক। হুম। তার ফলে গ্রামীণ যে ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলো গ্রামীণ এলাকাতে, সেই ব্যাংক কোথায়? তা এগুলো না থাকবার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, যে ব্যাংকের সঙ্গে দরিদ্র মানুষ, তার অর্থনীতি, তাতে ব্যাংকের কোনো ভূমিকা থাকছে না। হুম। তো আমাদের এই ফেজে এই লড়াইগুলো সামনে আসছে, যেখানে মানুষের রুটি রুজি, জীবন জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তা উত্তর 24 পরগনার এই বিষয়গুলো যে এখানেই আছে তা তো না, গোটা পশ্চিমবাংলার নানান জায়গায় আছে। উত্তর 24 পরগনার একটা অংশ হচ্ছে একেবারেই শহর কেন্দ্রিক, অ্যাজ গুড অ্যাজ কলকাতা। তার ফলে কলকাতাতে যা পাওয়া যায়, বা যে ধরনের কাজের মধ্যে যেরকম সমস্যা, যেরকম সংকটের মধ্যে থাকতে হচ্ছে, কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনার শহরাঞ্চল প্রধানত একই ধরনের অবস্থার মধ্যে আছে। বিপুল দুর্নীতি, যেমন পঞ্চায়েতে হচ্ছে, পৌরসভাতে হচ্ছে, এত টাকা তারা এভাবে
গভর্নমেন্টের টাকা নয়ছয় করেছে, এখন মিউনিসিপ্যালিটিগুলোর কাছে, পঞ্চায়েতের কাছে ডেভেলপমেন্টের টাকাই নেই, ও করবার ক্ষমতাই নেই। মানে সাদা নীল রং দেখবেন বন্ধ হয়ে গিয়েছে, এই যে পার্ক সাজাতো বন্ধ হয়ে গিয়েছে, নানান জায়গায় যা লাইট, ও যা পুরনো লাইট ছিল, তারপরে নতুন করে কিছু করতে পারছে না। সব মিলিয়ে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, ড্রেনেজ খারাপ অবস্থা, শুধু মানে বহুতল, এবং তা উপরের দিকে বাড়ছে তো বাড়ছেই। মানে আগে একটা সাধারণভাবে মিউনিসিপ্যালিটিতে 4 তলা 5 তলা বাড়ি, তার উপরে করা যেত না। এখন তো এটা রেওয়াজ হয়ে গিয়েছে, সাধারণ বাড়ি হলে 10 তলা, কমপ্লেক্স হলে 20 তলা 25 তলা 26 তলা 28 তলা এইসব বিল্ডিং হচ্ছে। পুকুর ভরাট হয়ে যাচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, বিপুল পরিমাণ লোক ঢুকে গিয়েছে এই শহরে, তার জন্য পর্যাপ্ত রাস্তা নেই, পর্যাপ্ত ড্রেনেজ নেই। সব মিলিয়ে একটা ব্যাপারকে কোলাপস করে দেওয়ার মতো জায়গায় এরা নিয়ে যাচ্ছে। বছর বছর মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে, সর্বত্র তাদের দাদাগিরি। ভোট মানুষ দেয় না, দিতে পারে না, এরা দিয়ে দেয়। কিছু লোককে ভোটের লাইনে দাঁড়ালো, তাদেরকে ছেড়ে দিল যে হ্যাঁ ভোট দিক, কিন্তু বিপুল অংশের ভোট তারা দিয়ে দেয়। তারপরে হচ্ছে, এটাও গোটা রাজ্যগত সমস্যা, তা হলো যে এই এতগুলো মেন স্ট্রিম মিডিয়া, তাদেরকে সঙ্গে নিয়ে দুটো সরকার, তাদেরকে সঙ্গে নিয়ে ব্যাপকভাবে মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করে দাও। আর এই ভাগের বা আরো যত রকমের পরিচিতি সত্তা ধরে টুকরো টুকরো করা যায়, সেইটা বিভাজনের রাজনীতির চাষ করে গত 3টে ইলেকশন জুড়ে মানুষের ভোট হয় বিজেপিতে নয় তৃণমূলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়েছে। তো এই সমস্যাগুলো নিয়ে মানুষ দেখেছে যে শেষ অব্দি তৃণমূলের গভর্নমেন্ট হয়েছে, আরো বেশি ভোটে জিতেছে, আরো বেশি আসন পেয়ে জিতেছে। তার ফলে লোকের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, আমি বিজেপিকে ভোট দিয়ে তো তৃণমূলকে হারাতে পারছি না, ও আরো বাড়ছে। আবার কেউ মনে করছে যে তৃণমূলকে ভোট দিচ্ছি বিজেপির ভয় থেকে সরবার জন্য, কিন্তু আমার ঘাড়ের ওপর তো থেকে যাচ্ছে। তাহলে এই যে সমস্যা, বাইনারি পলিটিক্স, অন্য জায়গার মতো এখানেও আছে, কিন্তু এখন অনেক কিছুই বদলাচ্ছে। একই রকম জায়গাতে পৃথিবীকে দীর্ঘকাল রেখে দেওয়া যায় না, এটা বিজ্ঞান, চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট, অনলি কনস্ট্যান্ট, এটা হবেই। তো কাজে এই যে বস্তা পচা ধারণা, এই ধারণাগুলো বদলাচ্ছে। তৃণমূল বিরাট কিছু কাজ করছে, দারুণ উন্নয়ন করছে। এই যে প্রথমে উন্নয়ন শব্দটা এমন ভাবে ফেরি করা হয়েছিল, এত তার প্রাবল্য ছিল প্রচারের, যে মানুষের মনের মধ্যে ধারণা হয়েছিল বোধহয় দারুণ কিছু উন্নয়ন হয়েছে, 34 বছরে বামেরা কিছু করেনি। এখন সেই মানুষের কাছে এই কথা আসছে যে না না, ওরাই তো ভালো ছিল, বামেরাই তো ভালো ছিল, যা কিছু আমি চোখে দেখছি, যা কিছু বলবার মতো, সেগুলো সবই তো বাম আমলে হয়েছে। কেউ যদি কলকাতার একটা ছবি এঁকে বিদেশে পাঠায় যে এই ছবিটা সিম্বলিক, এটা কলকাতাকে মিন করে, তাতে কি আঁকবে? সল্টলেক স্টেডিয়াম হতে পারে, মনুমেন্ট হতে পারে, দ্বিতীয় হুগলি সেতু হতে পারে, ভিক্টোরিয়া হতে পারে, এর কোনোটা তো তৃণমূলের আমলে না। হাওড়া ব্রিজ হতে পারে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে। এর কিছু ব্রিটিশ আমলে, কিছু বাম আমলে। তো এর ভূমিকা কি আছে? সব নিউ টাউনে করতে যাচ্ছে, গোটা টাউন আমরা তৈরি করেছি। ও তো বিল্ডিং বানিয়েছে, পুকুর ভরাট করেছে, ওর দাদা ভাই যা আছে বংশের সব সেই টাকা লুট করেছে, আর ওর ভাই যারা আপনি আছে জানেন কিনা জানি না, তারা লুট করছে। আপনি তো ইউটিউব ফলো করেন নিশ্চয়ই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পেজ, তৃণমূল কংগ্রেসের একটি অফিসিয়াল পেজ আমি দেখছিলাম, আমি ভেবেছি প্রশ্নটা আপনাকে করবো, আপনি নিজেই তুললেন, যে একটা স্পন্সর্ড পেজ তারা করেছে সেখানে, এবং সেখানে তারা বিজ্ঞাপিত করছে যে 2011 সালে রাজারহাট নিউ টাউন কি ছিল, 2025 সালে রাজারহাট নিউ টাউন কি হয়েছে, এখন 26 চলে এসেছে। তখন ধুধু প্রান্তর নিউ টাউন, এখন বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা রেস্তোরাঁ ইত্যাদি দেখাচ্ছে। আপনি কিভাবে কাউন্টার করবেন? আমি বলছি যে ওই যে কথাটা বলতে পারলো, সেই বলতে পারার জায়গাটা আমরা তৈরি করে দিয়েছি। সেই ও ফাইলগুলোর কি ও হলো? কিচ্ছু কিচ্ছু এদের বরং ওরা যেটা করছে, যে শহরটাকে আমরা যেভাবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেই সময় ওখানে রাস্তা তৈরি করবার ক্ষেত্রে বাধা দিয়েছে। সেই রাস্তা যদি হতো, তাহলে নিউ টাউনের বেরোনো বা তার মধ্যে দিয়ে যাওয়ার দুটো বড় রাস্তা হতে পারত, যেটা অনেক ভালো হতো, কিন্তু সেটা ওরা করতে দেয়নি সেই সময়। এই সময় ওরা ওই জমি, হিডকো, তার যে টাকা, সেই টাকাটাকে ব্যবহার করছে কি কাজে? জগন্নাথ মন্দির করতে ব্যবহার করছে, ওখানে দুর্গাঙ্গন তৈরি করবার জন্য। এইটা একটা অসাধারণ এক্সপেরিমেন্ট
বা নিদর্শন বামফ্রন্ট সরকার স্থাপন করেছিল যে হিডকোর মধ্যে দিয়ে সরকারের কোনো বা সেরকম টাকা ইনভেস্টমেন্ট বাদ দিয়ে কি করে এই ধরনের একটা আধুনিক শহর তৈরি করা যায়, এটা তো লিখন তারা পারে ভাবতে। আর ওই টাকা হ্যাঁ, মানে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা নিয়ে যাচ্ছে ও ভোট করবার জন্য। সাম্প্রদায়িক রাজনীতি সেটা আনবে, তার আগে ধর্মীয় পরিসরে টিএমসি কতটা আছে, বিজেপি কতটা আছে তার প্রতিযোগিতা। স্রেফ কতগুলো চিটিংবাজ, ধর্ষক, দাঙ্গাবাজ তারা গভর্নমেন্টে থাকবে, কেউ এমএলএ হবে, এই কারণের জন্য সরকারের টাকা কি করছে। তো এরা কি ভালো কাজ করবে? করতে পারে? করতে পারে না। এই কারণেও একটা হসপিটাল বানাতে পারেনি, একটা কলেজ ইউনিভার্সিটি, ওদের যা করেছে, কলেজ শেষ, স্কুল শেষ, হসপিটাল শেষ। না না, ইউনিভার্সিটি অনেক বানিয়েছেন, সিধু কানু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, প্রাইভেট ইউনিভার্সিটি কিছু বিশ্ব বানিয়েছে, বাংলা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। তো বললাম কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বানিয়েছে, যে ইউনিভার্সিটিতে ওর লক্ষ্যই হচ্ছে শিক্ষার বেসরকারীকরণ। হয়তো দেখা যাবে যে এই মালিকেরা ওর ঘনিষ্ঠ, কোনোভাবে সরকারি স্কুল, না না, সরকারি কলেজ, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বানিয়েছেন পলাশদা। ও খুব কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। এমন কিছু জিনিস এই সময় হয়নি। আমি বলছি যে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা ছেড়ে লোকে চলে যাচ্ছে বেসরকারি জায়গায়, যে কেউ দেখতে পারবে। কলকাতার বড় বড় কলেজগুলো, কলকাতার যেগুলো বিখ্যাত কলেজ, সেই কলেজে গিয়ে ফিজিক্স অনার্স কজন করছে, কজন কেমিস্ট্রি অনার্স কজন করছে, ম্যাথামেটিক্স অনার্স কত? না, অবশ্যই কমে গেছে। কি আরে কমে গেছে কি? আমি বলছি এমন কলেজ পাবে না একজন ভর্তি হয়নি। কমে গেছে, কেন? অনেক কমে গেছে। আর এইটাই আমি বলতে চাইছি যে একটা, আমি নাম করে বলা ঠিক হবে না, কতগুলো প্রাইভেট বড় ইনস্টিটিউট, তার সামনে বিকেলবেলা 4টে, 4:30, 5টার সময় যান, গিয়ে দেখুন হাজারে হাজারে ছেলে মেয়ে বেরোচ্ছে। এর মানেটা কি দাঁড়ায়? আমাকে একজন বলেছিল যে তোমরা ভালো বুঝবে যে সরকারি কলেজ আগে যেখানে হাজারে হাজারে ছেলে মেয়ে পড়তো, তার 2-3 কিলোমিটার রাস্তার মধ্যে গেলে এই ছেলে মেয়েদেরকে দেখা যেত গল্প করছে, আড্ডা মারছে, কলেজে যাচ্ছে, বেরোচ্ছে, গম গম করতো। আজকে সেই কলেজের পাশ দিয়ে গেলে মনে হবে এটা একটা পরিত্যক্ত ভুতুড়ে বিল্ডিং। আর তুমি যদি এই ধরনের ইনস্টিটিউটগুলো, কলেজগুলো যেখানে যেখানে তৈরি হচ্ছে সেখানে যাও, এটা আউটস্কার্টে, অনেকটা গ্রামীণ এলাকাতে, অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে যদি যাও তুমি দেখবে যে খাবারের দোকান তৈরি হয়ে গিয়েছে, অনেক, বেশ কিছু টোটো স্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছে, পিজি লোকের বাড়িতে রাখছে। যে অর্থনীতিতে ওই জায়গাটাতে কিছুটা স্পন্দন হলো, এটা ঠিক। কিন্তু আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আসবার আগে আমাদের ছোটবেলায় রাখাল বালক জানতাম। আজকে ছেলে মেয়েদেরকে যদি বলা যায় যে রাখাল বালক, সে এটাকে বুঝবে না। আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি। পশ্চিমবাংলার যে বিরাট সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাহায্যে করে গেলেন, গোটা দেশ জুড়ে বিজেপি এই রাস্তায় গেছে, আর এখানে এদের দুজনের প্রোগ্রাম হচ্ছে এইটা, তাতে এখানে মূর্খ হয়ে থাকা মানে কেউ চাকরি চাইতে আসবে না। কেন লেখাপড়া করতে যাবে ছেলে মেয়ে? লেখাপড়া করবার পরে কি হবে? গ্র্যাজুয়েট হওয়ার পরে কি হবে? গ্র্যাজুয়েট হওয়ার পরে তো সুইগি, জোম্যাটো, অথবা টোটো, অথবা ডিআর লটারি এই করতে হবে। আচ্ছা ধরেন তো কি, এই যে ডিআর লটারির দোকান, ও প্রচার করছে যে দেখো আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আমি এইটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, কন্যাশ্রীর টাকা দিল, কিন্তু কন্যার বিয়ে নাবালিকা অবস্থায় হচ্ছে কেন? ড্রপ আউট বাড়ছে কেন? তাহলে এই প্রকল্প যথেষ্ট পরিমাণে স্টুডেন্টকে কলেজে, স্কুলে রাখতে পারছে না। তাহলে এবার তো ভাবা দরকার যে কেন পাচ্ছে না। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার সমস্যার সমাধান যদি করে, তাহলে এই পরিমাণ পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কেন? তাহলে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে কেন? যদি এখানে সেটা যথেষ্ট হতো, এখানে যদি কাজ তৈরি করা যেত, এর ওপরে ওই ডিয়ার লটারি, মানুষ যখন একেবারে সর্বশান্ত হয়, তখন সে ভাবছে যে আমি এর মধ্যে দিয়ে হয়তো আমি টিকে যেতে পারি, আমি বড় লোক হয়ে যেতে পারি, আমার যা ধার দেনা আছে আমার মিটে যেতে পারে। তাহলে ও এই নেশার মধ্যে একটা স্বপ্ন দেখা শুরু করলো এখান থেকে, তার শ্রম দিয়ে এই উপার্জন করবার জায়গা নেই। তাহলে ভাগ্যের ওপরে সে নির্ভর করতে থাকলো, আর সকাল থেকে রাত পর্যন্ত গুড মর্নিং, গুড নাইট, নানান ধরনের এই ডিয়ার লটারি চালু হয়ে গেল।
কিং, লটারি কিং, এই 21-এর ভোটে, এই 24-এর ভোটের আগে তৃণমূলকে 500 কোটি টাকার উপরে দিয়েছে। তাহলে এই যে পরিবারগুলো যারা এই টিকিট কিনছে, খেলছে, কারা? গরিব মানুষ, ক্ষেত মজুর, ভাগ চাষি, ভ্যান চালক, টোটো চালক, হকার, সমাজের নিম্ন জায়গায় থাকা আর্থিকভাবে তারা। সর্বশান্ত হয়ে যাওয়ার পরে যখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে, এইটা মেকআপ করবার জন্য আবার মাইক্রো ফিন্যান্সিং, সব মিলিয়ে যা হচ্ছে, বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে, মানসিক অবসাদ তৈরি হচ্ছে, এর মধ্যেও পাড়ায় পাড়ায় মদের দোকান করে দিয়েছে। সেই পরিবারগুলো তারা নিঃস্ব হচ্ছে, এরপরে দুঃখ, যন্ত্রণা, পাওনাদার সবকিছু থেকে ভোলবার জন্য আরো বেশি মদ খাচ্ছে। আর এর থেকে সব থেকে বেশি টাকা রোজগার করছে গভর্নমেন্ট। তাহলে এই গভর্নমেন্টটা কি গভর্নমেন্ট? মানে আগেকার দিনে সেই জমিদার আমলে সুদখোর জমিদার জোরদার, তাদের থেকে খারাপ জায়গায় ও নিয়ে গিয়েছে রাজ্যকে। তাহলে এর ভবিষ্যৎ কি? তাহলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বন্দোবস্ত থাকা হবে না? আমাদের এখানে থেকে যাওয়া গরিব প্রান্তিক মানুষ, সে নানানভাবে জর্জরিত অবস্থায় থাকবে। এখান থেকে উত্তরণের রাস্তা তার কাছে নেই। বাইরে যদি যায় তাহলে বিজেপি তার বাংলা ভাষার পরিচয়ের কারণের জন্য তার উপর টর্চার করবে, তাকে বিদেশে বা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করবে, ডিটেনশন ক্যাম্পে রাখবে। তাহলে এই রাজ্যের মানুষকে নিয়ে টিএমসি আর বিজেপি কি করছে? আমরা এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে আমাদের যে অভিজ্ঞতা হলো, তাতে হচ্ছে হাজারে হাজারে মানুষ তারা আসছেন, আমাদের মিটিং এ দাঁড়াচ্ছেন, মিছিলকে রাস্তা দুধার থেকে দেখছেন। না, আমি মানে নিজে দেখেছি। এগুলো সবই সোশ্যাল মিডিয়াতে আছে। না না, সেটা আমি নিজে দেখেছি, আমার যে চ্যানেলেও কোনো দেখেছি। মানুষের যদি আমার কথাতে অতিরঞ্জন মনে হয়, যে আমি বলবো যে আমাদের সিপিআইএম ডিজিটাল বা অন্যান্য জেলা পেজগুলো, সেগুলোতে একটু দেখুন, দেখলে নিজেরা বুঝবেন যে কিভাবে ফল নামছে। মানুষ একটা অল্টারনেটিভ চান এবং মানুষ বুঝছেন যে টিএমসি বিজেপি তাদের পাতা ফাঁদে থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে এই বাংলা আরো আরো বিপজ্জনক জায়গায় যাবে। পলাশ, আমি ঠিক এই জায়গায় আপনাকে একটু কাউন্টার করবো। আপনি অত্যন্ত সুবক্তা, আপনি প্রত্যেকটা ইস্যুকে একদম খুব মানে বিস্তারিতভাবে ইন্টারলিঙ্ক করে আপনি প্রত্যেকটা ইস্যুকে অ্যাড্রেস করেছেন। এখানে খুব বেশি আমি আর ঢোকার জায়গা নেই। বাংলা বাঁচাও যাত্রার যে বিপুল জনসমাগম হয়েছিল, আমি নিজেও উপস্থিত ছিলাম, আমি নিজে দেখেছি, প্রতিবেদন করেছি। কামারহাটি বেলঘড়িয়ায় সত্যি অভূতপূর্ব জিনিস হয়েছে। একই জিনিস হয়েছিল, এর থেকেও বড় স্কেলে জিনিস হয়েছিল 2021 সালে ইনসাফ যাত্রায়। ভয়ঙ্কর ভিড় হয়েছিল, কিন্তু আপনারা খাতা খুলতে পারেননি। তো ভিড়কে আপনি ভোটে রূপান্তরিত করবেন, এতটা কনফিডেন্ট কি করে হচ্ছে? বিজেপি তৃণমূল, সিপিআইএম এর মিছিলে ভিড় হয়। আমি বলছি বিজেপি তৃণমূল তারা চাইবে যে মানুষ বিভাজিত হয়ে ভোট দিক। আমি এই কারণে বললাম যে এটা বস্তা বস্তা ধারণা হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে। দেখবেন যে এক জিনিস, এক বিরিয়ানি খুব ভালো লাগে আপনার খেতে, সকালবেলা বিরিয়ানি দিচ্ছি, দুপুরে বিরিয়ানি দিচ্ছি, রাতে বিরিয়ানি দিচ্ছি, তারপরের দিন দিচ্ছি, তারপরের দিন দিচ্ছি। আপনি একদিন বলবেন আমায় হাত জোড়ো করে যে আর অন্য যা খুশি দাও, বিরিয়ানি দিও না। যত ভালোই আমার লাগুক না কেন, আমি আর এটা নিতে পারছি না, হয়তো। এবারে যদি সেইটা একটা বাজে খাবার হয়, সেই বাজে খাবারটা একদিন খাওয়ানো হলো, দুদিন খাওয়ানো হলো, 3 দিন খাওয়ানো হলো, 4 দিন খাওয়ানো হলো, জোর করে খাওয়ানো হলো, মানুষ কি বুঝবে না? মানুষ তার থেকে বেরোতে মানুষ চায়। আপনাদেরকে একসময় বলতো যে আমি বিরিয়ানি অনেক খেয়েছি, একটু ডাল ভাত খাই। এইবারে আমাদের কথা হচ্ছে যে মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে এটা বুঝছে যে সে কেমন আছে, আর এ তাকে বোঝাচ্ছে যে তুমি হিন্দু হলে বিজেপিকে ভোট দাও, মুসলমান হলে তৃণমূলকে ভোট দাও, মতুয়া হলে বিজেপিকে ভোট দাও, আদিবাসী হলে বিজেপিকে ভোট দাও, রাজবংশী হলে বিজেপিকে ভোট দাও। এবার এই প্রত্যেকটা সেক্টরের মানুষ তারা কিভাবে দেখছে ব্যাপারটাকে। ধরা যাক মতুয়া, এই মতুয়া জন অংশ তৃণমূলকে ভোট দিয়েছে এক সময়, তৃণমূল তাদের ব্যবহার করেছে, এরা তারপরে বিজেপিকে ভোট দিয়েছে ঢেলে, বিজেপি এদেরকে ব্যবহার করেছে, এদের ওপরে দাঁড়িয়ে ও এমএলএ হয়েছে। এই যে শান্তনু ঠাকুর এত বড় বড় কথা বলছে, এমপি হয়েছে, আসতাম আমি। তো সে হচ্ছে এই মতুয়াদের ভোটে। আজকে ওই মতুয়াদেরকে বিজেপি বলে দিয়েছে তুমি বেনাগরিক, আর শান্তনু ঠাকুর কিন্তু বেনাগরিক না, ঠিক একই রকম মাইনরিটি। সেই মুসলমান মানুষের ভোটে মমতা গভর্নমেন্ট চালাচ্ছে। এই মাইনরিটি যদি এখন ভাবে যে তার মমতা
কত বড় ক্ষতি করেছে প্রত্যেকটা জায়গায়, সে মাদ্রাসা হোক, মাইনরিটি মানুষের কর্মসংস্থানের বিষয় হোক, তার আর্থিক উন্নয়নের প্রশ্ন হোক, ওয়াকফ নিয়ে মমতার ভূমিকা, সিএএ নিয়ে মমতার ভূমিকা, ওবিসি নিয়ে মমতার ভূমিকা, প্রত্যেকটা ভূমিকা মাইনরিটির বিরুদ্ধে গেছে। তাহলে এই মাইনরিটি ভোটকেও ধরে নিয়েছে যে বিজেপির জুজু দেখাবো আর মাইনরিটিকে বলবো যে তুমি আমার সামনে থাকো। সে তো তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে যে এর পাল্লায় পড়া মানে হচ্ছে বিজেপি ঘাড়ের মধ্যে চেপে বসে থাকবে। বিজেপি থাকবে না যদি এই মাইনরিটি ভোটটা তৃণমূলের মধ্যে না যায়। তাহলে বিজেপি, এই টিএমসি বিজেপি মানে হিন্দু মুসলমান এবং তার আইডেন্টিক্যাল হচ্ছে টিএমসি বিজেপি, এইটা যদি ভেঙে যায় তাহলে বিজেপি কোথায় থাকবে? বিজেপি তো ম্যানুফ্যাকচার্ড একটা পার্টি। এখানে বিজেপির কোনো রুট নেই, কিচ্ছু নেই। এই যে বললাম মতুয়া ওখানে ভোট পেয়ে করলো, আমি যে 5 জন লোক গোটা রাজ্যে খুঁজে বার করলো যারা বলবে, এই 5 জন লোক যে বিজেপির নেতা কর্মীরা বিজেপির তৈরি করা এসআইআর যাতে আমার বিপদে ফেলেছে, আমার বাবাকে ফেলেছে, আমার ঠাকুমাকে ফেলেছে, পিসিকে ফেলেছে, 90 বছর বয়সে নাকে নল নিয়ে যেতে হচ্ছে প্রমাণ দিতে যে আমি দেশের নাগরিক। এই বিজেপির কোন নেতা কর্মী 5 জন লোকের এসআইআর এর ফর্ম ফিল আপ করে দিয়ে সাহায্য করেছে দেখাবো, ঠিক এই জায়গায় দেখাতে পারবে। বাংলা বাঁচাও যাত্রা একটা অভূতপূর্ব দৃশ্য দেখলাম। আপনি মতুয়াদের কথা বললেন যে তৃণমূলকে একটা সময় সমর্থন করেছেন, তারও আগে ঠাকুরনগর, বনগাঁ, বসিরহাট বিস্তীর্ণ জায়গা, স্বরূপনগর, উত্তর চব্বিশ পরগনার এই অংশটা, নদীয়ার বিস্তীর্ণ জায়গায় আপনারা মতুয়াদের একচ্ছত্র প্রভাব ছিল আপনাদের মতুয়াদের ওপর। তারপরে তৃণমূল কংগ্রেস অবশ্যই এবং বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন মতুয়ারা। এবারে দেখা গেল একটুখানি ছবি বদলানো। মতুয়ারা আপনাদেরকে, আপনাদের নেতৃত্বকে, আপনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, গামছা পরাচ্ছেন তাদের সম্মাননার প্রতীক। তারা ঢাকঢোল নিয়ে মিছিল করছেন, হরিবোল স্লোগান দিচ্ছেন, আপনারা মতুয়ার ঠাকুর বাড়িতে যাচ্ছেন। মতুয়া মন পাবেন। আমরা এই যে বললাম যে আমরা কোনোদিন এই পরিচিতি সত্তার রাজনীতি করতে যাইনি। আমরা কখনো হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে যাইনি। আমাদের সঙ্গে গরিব প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, এটাই ছিল আমাদের বাম আন্দোলনের ভিত্তি। ওপার বাংলার মানুষ এখানে তাদের এসছে, মধ্যে অটোমেটিক্যালি মতুয়ারাও ছিলেন। হ্যাঁ, তপশিলি জাতি, উপজাতি, নমশূদ্র, আদিবাসী সব অংশের মানুষই ছিলেন। এরাই তো প্রধানত দরিদ্র মানুষ। একদম। এখানে এসসি এসটি মাইনরিটি, হুম এই এসসির মধ্যে সব থেকে বড় অংশ রাজবংশী, হুম, তারপরের অংশটাই হচ্ছে মতুয়া। একদম। তাহলে এই প্রান্তিক খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা তাদের জীবন জীবিকা, তার ভালো থাকা, তার জমির জন্য লড়াই, বাসস্থানের জন্য লড়াই, শিক্ষার জন্য লড়াই, সর্বত্র তো বামপন্থীদের সঙ্গেই তারা ছিলেন। কিন্তু এখানে নিয়ে আসা হলো পরিচিতি সত্তা, হুম তাকে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে তার সমস্যা, সেই সমস্যার সমাধান করবার দিকে নিয়ে যাওয়া, হুম একে এই জায়গায় আনা। আরেক দিকে হচ্ছে গভর্নমেন্ট একটার পর একটা আইন তৈরি করলো, বিজেপির আমলে তৈরি হওয়া আইনে এই বিপদে তারা পড়লো। যেটা সব থেকে বড় হচ্ছে 2003 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যা হলো, তাতে যেটা করা হলো তাতেই এই বিপদ তৈরি হলো। এখন এদেরকে ব্যবহার করা হয়েছে, যখন চারিদিকে বাঙালি হেনস্থা হচ্ছে তখন ওদের বললো যে আমরা হিন্দু কার্ড দিচ্ছি। বিজেপিও কত বড় মানে এর পার্টি, মানে এদের মতো টিএমসির মতনই, ও সব জায়গায় গেলেই তো টিএমসি দুর্নীতি করে, বিজেপি কম কি? ওর হাতে এখানে গভর্নমেন্ট নেই, তাতেই যা খেল দেখাচ্ছে। এ যদি আরো কিছু যেতে তাহলে কত বড় গন্ডগোল হবে। যার ভোটে জিতলো তার গলায় পা দিয়ে বলছে যে তোকে আমি কার্ড দেবো, 80 টাকা 100 টাকা ওই 60 কার্ড টাকা, 80 বিক্রি টাকা। হলো, ব্ল্যাকও হলো, যে এই মানুষকে অসহায় করে তাকে আবার কার্ড বিক্রি করলাম। ব্ল্যাক হলো, সিপিআইএম কি করলো সেখানে, কি প্রতিরোধ করলো? আমরা কিছু করতে পেরেছি কি পারিনি সেটা তো আপনার আগের কথার থেকে বেরিয়ে এলো, যে টিএমসি বিজেপি দুটো গভর্নমেন্ট, অফুরন্ত টাকা, মাসলম্যান, দুষ্কৃতি সব এদের সঙ্গে, পঞ্চায়েত পৌরসভা লোককে ভোট করতে দেয় না, সব দখল করে রাখবার পরেও এই মানুষ, তাদের আন্দোলন, তাদের মানে অ্যাংজাইটি, এইগুলোকে দেখে আমরা যখন তার কাছে গেলাম, তার জীবনের সমস্যাগুলোর জন্য যে লড়াই, সেই লড়াইয়ের কথা বললাম,
সেই মানুষ আমাদেরকে তো গ্রহণ করলেন। আমরা তো ওখানে দাঁড়িয়ে বললাম, ওই গড়ে দাঁড়িয়ে বললাম, এই মানুষের কাছে যারা ধর্ণা দিচ্ছেন, অনশন করছেন, তাদের কাছে বললাম যে রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। রাজনীতির লোকেরা যখন ধর্মকে কন্ট্রোল করবার জায়গায় চলে আসে, অথবা ধর্মীয় গুরুরা যখন রাজনীতিকে কন্ট্রোল করার জায়গায় চলে আসে, এই হচ্ছে গন্ডগোলের জায়গা। এরা কেউ ধার্মিক না। এই বিজেপি আলারা যারা, এই অমিত শাহ হোক, নরেন্দ্র মোদী হোক, মানে তিলক কাটলো, এ করলো, তপস্যা করলো, ধ্যান করলো, আমি বলছি বিজেপির লোকজন, টিএমসির লোকজন যারা এইসব দেখাচ্ছে, এরা কেউ ধার্মিক না। ধর্মকে ব্যবহার করছে, ধর্ম ব্যবসায়ী বলা যেতে পারে, ধর্ম ব্যবহারকারী বলা যেতে পারে। এই সেন্টিমেন্টটাকে ও ব্যবহার করবার চেষ্টা করেছে। আজকে সেই মতুয়া মানুষ বুঝছে, সেই মুসলমান মানুষ বুঝছে, তপশিলি জাতির মানুষ বুঝছে, নমশূদ্র বুঝছে যে আমরা এদের কাছে কোনো মূল্যবান না, আমাদের ভোটটা এদের কাছে মূল্যবান। আমরা একপাল ভেড়ার মতো বিজেপির কাছে, একপাল ভেড়ার মতো টিএমসির কাছে। আমাদের শুধু ভোটে একটা ব্যাংক, একটা অঙ্ক, এর বাইরে কোনো কিছু মূল্য মানুষের টিএমসি বা বিজেপির কাছে নেই। আজকে এই মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে, তারপরে বিজেপির ওপরে ক্ষোভ, রাগ, ঘৃণা তৈরি হয়েছে। কিন্তু মানুষ তো বিপদের মধ্যে আছে, অসহায় অবস্থার মধ্যে আছে, কি হবে তা কাল জানে না। এখানে ও বাড়ি করেছে, ছেলে মেয়ে আছে, ও একটা কাজ করে, ব্যাংকে টাকা আছে, ইন্স্যুরেন্স আছে। লোকের কে জিজ্ঞেস করছে যে আচ্ছা তাহলে যদি নামটা না থাকে তাহলে আমার ব্যাংকের টাকাটা কি আগে তুলে নেবো, পরে কি তুলতে পারবো? ইন্স্যুরেন্সের টাকাটা কি এখন তুলে নেবো? ইনসিকিউরিটি। কতটা জঘন্য জায়গায় বিজেপি নিয়ে গিয়েছে। এটা যখন আনলো বিহারে, বিজেপিকে কেন দোষ দিচ্ছেন? ইলেকশন ইলেকশন কমিশন, আমাদের এখানে ইলেকশন কমিশনকে কে চালায়? এই যে পঞ্চায়েতের ভোট হলো, যখন সব খুনের পর খুন হয়ে যাচ্ছে, আমরা বলতে গেলাম তো উনি তো নির্বিকল্প সমাধিতে গেলেন। তো রাজ্যের ইলেকশন কমিশন বোঝাই গেল যে হচ্ছে না, বিজেপি আর ইলেকশন কমিশন এই জন্য আলাদা। আমি বলছি পলাশা, বিজেপি আমার অসংখ্য, আপনার কাছেও আছে, মানুষের কাছেও আছে, দর্শকের কাছেও আছে। 1 কোটি আপনাকে আমি বাইট দেখাতে পারি, শুভেন্দু অধিকারী, যিনি বলেছিলেন যে 1 কোটি মুসলমানকে আমি বাদ দেবো, রোহিঙ্গাকে বাদ দেবো। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন একজন মুসলমানকে বাদ দিলেন কিনা আমি জানি না, কিন্তু প্রচুর হিন্দু সেখানে অ্যাফেক্টেড হলেন। তাহলে বিজেপি আর ইলেকশন কমিশন একই করে বলছে? বিজেপি যে এই রাজ্যটাকে চেনে না, এটা আর একটা প্রমাণ। আচ্ছা, বিজেপি, বিজেপি এখানকার পার্টি না। বিজেপির নেতারা, দিল্লিওয়ালা নেতা বা এখানকার নেতা, তারা কেউ বাংলাকে চেনেই না। আর একটা টাউট আছে। আপনারা কি এটা অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা বোঝাতে সমর্থ হয়েছেন? উনি উনিও তো একই কথা বলছেন। উনি নিজে বুঝছেন না, উনি তো নিজেই এখন বলছেন যে আমি কোন জায়গায় এসে পড়লাম। মানে অভিজিৎ গাঙ্গুলি কি এবার আলিমুদ্দিনে আসবেন নাকি বলুন তো? মানে আমাকে এবার কি আলিমুদ্দিনে অভিজিৎ গাঙ্গুলি ইন্টারভিউ করতে হবে? আলিমুদ্দিনে ওরকম ভাবে তো আর চট করে ওভাবে আসার অনেক ব্যাপার আছে, যে অন্য পার্টিতে যে দলবদল হয়, বিজেপি যে বাংলার পার্টি না, এ তো দেখছি আপনি বলছেন, অভিজিৎ গাঙ্গুলিও বলছেন। বিজেপি টিএম, আচ্ছা বাংলার পার্টি না, আমি বলছি যে রবীন্দ্রনাথের গান গাইলে যদি কোনো পার্টি কাউকে গ্রেপ্তার করে, বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা বলে কোনো কিছু বস্তু আছে? যে বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা যেটা নেই, সে লিখছে যে বাংলাদেশি ভাষা জানে এরকম একজনকে পাঠান যে ট্রান্সলেট করবে, এরকম লিখতে পারে। আচ্ছা এ কি করে বাংলা হবে? এ তো বাংলা বিদ্বেষী। বাংলায়, বাংলা সংস্কৃতি, বাংলার মানুষের ধর্মাচরণের পদ্ধতি, হিন্দু অংশের, আমি বলছি পুরো আরো অনেক বড় আলোচনার প্রেক্ষিত দরকার। যে এই যে আরএসএস এর ভাবনা ছিল না, এক দেশ, এক ধর্ম, এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি, আমি যে এটার সঙ্গে আরো যুক্ত করতে পারেন যে গোটা দেশে ও উত্তর বলয়ের যে সংস্কৃতি, উত্তর বলয়ের যে ধর্মীয় সংস্কৃতি, দেবতা, রিচুয়ালস, গোটা ভারত জুড়ে ভাষার সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে, যেটা প্রতিটি প্রভিন্সের মানুষের যে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যে অভ্যাস, যে রীতি গড়ে উঠেছে, এটা অ্যাটাকটা তার উপর। আমি এই কারণে বলছি এটা আলাদা। মানে উত্তরপ্রদেশের হিন্দু আর উত্তর 24 পরগনার হিন্দুর মধ্যে বিভাজন হচ্ছে, এমনটা বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে ধরুন উত্তর বলয়ে পূজিত দেবতা রাম। আচ্ছা উড়িষ্যার সব থেকে বড় দেবতা জগন্নাথ।
আর এখান থেকে যদি কেউ গিয়ে বলে উড়িষ্যাতে যে না জগন্নাথ না দুর্গাপুজো সব থেকে বড় করতে হবে, মহারাষ্ট্রে যদি কেউ গিয়ে বলে গণেশ কেন, গণেশের মা দুর্গাকে সব থেকে বড় করতে হবে, তিরুপতিতে গিয়ে কেউ যদি বলে শক্তির আরাধনা করতে গেলে কালী তাকে তুমি বসাও, আচ্ছা এগুলো মানবে কেউ? তাই তো। তাহলে এখানে যদি খেয়াল করে দেখা যায় যে এখানকার হিন্দু তার যুগ যুগ ধরে যে ধর্মীয় সংস্কৃতি সে ফলো করে এসছে, আরএসএস বিজেপি সেটাকেও কেড়ে নিচ্ছে, আদিবাসী তার নিজের সংস্কৃতিকে এরা কেড়ে নিচ্ছে। এই একই জিনিস মধ্যপ্রদেশ হচ্ছে, ছত্তিশগড়ে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, এখানেও তাই হচ্ছে। তাহলে বাংলা এমন একটা বাংলা ভাষাকে নিয়ে এরা যা করছে ভেবে দেখুন তো। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, মানে তার সমস্ত সাহিত্য তার সৃষ্টি হয়েছে বাংলায়, তারপর ট্রান্সলেট করলেন গীতাঞ্জলি, কিন্তু মূল কাজ বাংলাতে। বাংলায় বহু দেশের স্কলাররা গবেষকরা তারা বাংলা শিখলেন রবীন্দ্রনাথকে পড়বার জন্য। একদম পৃথিবীর যে কোনো জায়গায় যান, ভারত সম্পর্কে বলতে গেলে টেগর এই কথাটা আসে, আমিও গিয়েছি বাইরে, শুনেছি। সেই রবীন্দ্রনাথ যে তার লেখা গান জাতীয় সঙ্গীত, সেই লোকটাকে এনসিআরটি বা স্কুল বোর্ড এদের হাতে চলে যাওয়ার পরে তারা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দেবে? রবীন্দ্রনাথ পাঠ্যক্রমে থাকবে না? তারা রবীন্দ্রনাথের গান গাইলে জেলে পাঠাবে? আর এ হেন বাংলা, যে বাংলা দেশকে নোবেল এনে দিয়েছে, এখানে দুজন নোবেল লরিয়েট, এখানে মানে দুজন অর্থনীতিবিদ, এই বাংলা এত ফেল না। ভারতের স্বাধীনতা সংগ্রামে যদি 3টে জায়গার বিরাট বিরাট ভূমিকা থাকে, তার মধ্যে বাংলা একটা, পাঞ্জাব, মহারাষ্ট্র। তাহলে বাংলায় স্বাধীনতা আন্দোলনও কি বিপুল তার ঐতিহ্য, রেনেসা, নবজাগরণ, সেখানে বাংলার একটা বিরাট ভূমিকা। আমি যদি চলচ্চিত্র জগতের কথা ভাবি, যে ঋত্বিক, তার 100 বছর চলছে, মৃণাল সেন, সত্যজিৎ, তাহলে বাংলা মানে একটা ব্যাপার যে সে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, তার আপনি একটা দেখেছেন পীঠস্থান। কিনা জানি না, বরুণ গ্রোভার কি অত্যন্ত ভিডিও, তাহলে এই বাংলার সাথে বিজেপিটা যায় না। সেটা বিজেপি হ্যাঁ, বিজেপি এইটাকে দখল করবার জন্য মরিয়া চেষ্টায় যেটা করছে, ও বাংলা না জেনে করছে। এই কারণে আমরা এসআইআর যখন এটা এখানে আসে তখনই আমরা বলি এই কথা, যে এখানে এসআইআর এ ওরা তো বললো যে রোহিঙ্গা বাদ দেবো, অনুপ্রবেশকারী বাদ দেবো, কোনো মুসলমানের কিচ্ছু হবে না, এখানে বিপদে হিন্দুরা পড়বে। তো শ্রমিক ভট্টাচার্য তো রীতিমতো পড়াশোনা করা সংস্কৃতিবান মানুষ, আপনার জেলারই, আরএসএস এর খপ্পরে পড়েছে। তো তিনি তো খুশি তো আপনি শ্রমিক ভট্টাচার্য আমি বলছি যে আরএসএস না না কি কি ওদের আরএসএস এ কে কি হলো তাতে খুশি হওয়ার কি? আরএসএস এখানে 39-এ প্রথম শাখা তৈরি করেছিল, তারপরে দীর্ঘকাল আরএসএস এর এখানে কোনো বৃদ্ধি ঘটেনি। স্বাধীনতা আন্দোলনের পর্যায়ে এদের দিকে কেউ ঘুরে তাকায়নি। তারপরে স্বাধীনতা, দেশভাগ, এখানে উদ্বাস্তু স্রোত, উদ্বাস্তু মানুষের যে লড়াই, বামপন্থীরা 30 বছরের কংগ্রেসের গভর্নমেন্ট, আরএসএস বাড়েনি এখানে, বামেদের বিরাট লড়াই 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে 77-এর গভর্নমেন্ট চেঞ্জ, তারপরে 34 বছর বামপন্থীরা সরকারে, আরএসএস কিচ্ছু করতে পারেনি। আরএসএস বাড়লো হচ্ছে আরএসএস এর সন্তানের হাত ধরে, মানে দ্বিতীয় সন্তান তৃণমূলের হাত ধরে। তৃণমূল এলো, তার আগে তৃণমূল যাতে আসে তার জন্য বিজেপি ভাই ভাই আপনারা এই উৎসাহ করবেন, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি দিচ্ছে না, চপার দিচ্ছে না, চপারে চড়তে দিচ্ছে না। আমি অভিষেক জেলের বাইরে আছে তো বিজেপির জন্য। এরা যা চুরি দুর্নীতি করেছে তাতে এই গভর্নমেন্ট থাকে না। এই নেতারা, মুখ্যমন্ত্রীকে আজ অব্দি তো সিবিআই ডাকলো না, উনি 1,86,00,000 টাকার ছবি বিক্রি করছেন, উনি তো ছবি আনতে পারেন না। ওনার ছবি কাউকে দিয়ে বলতে হতে পারে যে আমি টাকা দিচ্ছি তুমি বাড়িতে যাও। কবিতা, মুখ্যমন্ত্রী ছবির থেকেও কবিতা এখন বেশি মার্কেটে হ্যাঁ, খাচ্ছে। উনি রবীন্দ্রনাথের পরে বা রবীন্দ্রনাথের থেকেও বড়, ওনার ছবি তো তাই হয়, সমস্ত মনীষীদের ছবি ছোট, ওনারটা বড় হয়, মোদিরও তাই। তো এরা তো ইতিহাস বদলে দেবে। পলাশ, আপনি খুব মানে সিরিয়াসলি আপনাকে আমি ধন্যবাদ জানাবো, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন। কিন্তু আমাকে আর দুটো প্রশ্ন করতেই হবে। এক হলো ডার্ক হর্স বলছেন, কিন্তু মানুষকে পলাশ একটুখানি তো হিন্ট দেবেন যে ঠিক কোন কোন আসনে আপনারা একটুখানি
জয়ের জায়গায় আছেন? আদৌ একটা আসনও আছেন, নাকি 2-4% বাড়ানোর কথা ভাবছেন? জয়ের কথা ভাবার জায়গায় নেই। আমি এরকম ওই কি বলে গণৎকারের মতো বলবার ব্যাপার নেই। এই যে টিয়া পাখি না, খাঁচা থেকে গণৎকার বা সেফোলজিস্ট আমি বলছি না। খাঁচা থেকে বেরিয়ে এসে একটা কার্ড তুলে দিল, অবশ্যই। এর মধ্যেও নেই। জ্যোতি বসুর কথা মনে পড়ে যে ইতিহাস মানুষ রচনা করে। হুম। তো এই মানুষ 11 সালে তৃণমূলকে নিয়ে এসছে। এই মানুষ 19, 21, 24 তিনবার তৃণমূল এবং বিজেপি তাদেরকে একজনকে গভর্নমেন্টে রেখেছেন, একজনকে বিরোধী রেখেছেন। এই মানুষ, তার কাছে আমাদের আবেদন যে আর আর ধ্বংস হতে দেবেন না। আপনার সমস্ত শক্তি এই রাজ্যটাকে বাঁচানোর জন্য লাগান। তৃণমূল বিজেপি রাজ্যের জন্য রাইট সিলেকশন আর না। না না, এ তো এখান আপনার থেকে শুরু। আবেদন গেল, কিন্তু জিতবেন কটা আসনে, বা আদৌ না, জিততে আমি পারবেন কিনা? এই আদৌ জিততে পারবো কি পারবো না সে তো ভোটের রেজাল্ট বেরোলে হবে। 6%, 7% ছিল, ওটা 10 হবে হয়তো। আমি বললাম যে বিজেপির ভোট কত ছিল 14 সালে? ওই 5-6%-এর আচ্ছা, আশেপাশে। তাহলে বিজেপি কি করে 18 সালে 16 সালে বিজেপির ভোট কত ছিল? 16 সালে বিজেপির ভোট 7%-এর মতো। 10% ভোট ছিল। হ্যাঁ, ওরকম। হ্যাঁ, তাহলে ও এবং অনেকে বলে বিজেপি আপনাদের ভোটটা কেটে আপনাদেরকে সরকারে আসার আমি পথটা বলছি বন্ধ করে বাম দিয়েছে। কংগ্রেসের ভোট কত ছিল 16 সালে? 40%-এর কাছাকাছি। ঠিক 39%। 39%। মমতার ভোট কত ছিল? 44%। 45। হ্যাঁ। 44, ডিফারেন্স ছিল 5। হুম। তাহলে 11তে গভর্নমেন্ট এসছে, 16তে 5%-এর ডিফারেন্স। হুম। তাহলে 21-এ গিয়ে কি হবে? মমতার গভর্নমেন্ট থাকে না। হুম। এইখান থেকে এই সব মিডিয়া আর টিএমসি বিজেপির যে মমতার game plan, গভর্নমেন্ট আপনাদের ভাষায় 16তেই থাকতো তাতে না। হলো তো হুম। না। 16তে যদি ওই লুটপাট না করতে পারতো, 16তে আমরা আরো অনেক বেশি জিততাম। হুম। আর 21-এ ডেফিনেটলি এই গভর্নমেন্ট থাকতো না। হুম। এটা ম্যানুফ্যাকচার, আমি আগে বলেছি এই কথাটা, হুম। এটা একটা কৃত্রিম ব্যাপার। হুম। এটার কোনো আরেকটা কথা আমি উল্লেখ করলাম যে 5 জন লোক দেখাতে পারবেন না যে বিজেপি যাদের ফর্ম ফিল আপ করে দিয়েছে, বিএলএ দিয়েছে। অনেক জায়গায় বিএলএ দিতে বিএলএই পারে। দিতে পারেনি ঠিক আছে, কিন্তু অনেক বিজেপি জায়গায় না। সংগঠন নেই, কিন্তু না, ভোট আছে। বিজেপি, আমি এটাই বলতে চাইছি, চিরকাল এটা চলবে না। হুম। মানুষ বোকা না, হুম। মানুষ বুঝে গিয়েছে যে আসলে তুমি কি করছো। হুম। বিজেপি যে কাজটা করছে, চোর চিটিংবাজদের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য ও দায়িত্ব নিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছেন আপনারা ভোট কাটুয়া। ও ভোট কাটুয়া, ও সব থেকে বড় ভোট কাটুয়া বিজেপি। বিজেপিকে আমদানি করে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে টিএমসির গভর্নমেন্টটা যাতে টিকে যায়। তার জন্য হিন্দু মুসলমানের রাজনীতি এখানে করানো হয়েছে, যাতে তৃণমূলের গভর্নমেন্ট টিকে যায়। আজকেও তাই করছে। আমি প্রত্যেকটা দুর্নীতির মামলা যা সিবিআই দেখছে, কোটির ওপরে মানুষ নেমেছিল আরজি করে যাতে সুবিচার পায়। অভয়া, তিলোত্তমা, আপনার জেলা সিবিআই আজ অব্দি তার কিনারা করতে পারলো না। অভয়ের মা বাবার সঙ্গে পার্থ যোগাযোগ আছে? চট্টোপাধ্যায়, হ্যাঁ, এই কদিন আগেও গিয়েছিলেন? গেছিলাম, তার বাড়িতে গেছিলাম, কথা বললাম তাদের সঙ্গে। তো আমার কথাটা হচ্ছে যে সিবিআই এর উপরে মানুষ যখন এই এনকোয়ারি চলে গেল আশ্বস্ত হলো যে ও কিছু করবে। অমিত শাহ বললেন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা আরে পড়ছেন না, দেখাই করেনি। কারণ এই অভয়ার বাবা মার সঙ্গে সিবিআই কে ওরা প্রভাবিত করেন না বিজেপি। মোদি হোক অমিত শাহ হোক দেখা করবার সময় দিতে পারে না, এই অভিযোগ সত্যি। এখানে কোটিখানেক লোক যে আন্দোলনের মধ্যে থেকেছে। কিন্তু অমিত শাহ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গে বললেন যে সিবিআই এর পথে চলছে, সিবিআই কে বিজেপি প্রভাবিত করতে চায় না। আমাদের দেশে একটা ভয়ঙ্কর আধিপত্যবাদী শক্তি সরকার চালাচ্ছে। সে এনসিআরটি থেকে শুরু করে একেবারে ইলেকশন কমিশন পর্যন্ত, আপনার ইনফরমেশনের জন্য সেন্সর জানাই, বোর্ড, সাহিত্য একাডেমি পর্যন্ত, সাহিত্য একাডেমি, ললিত কলা একাডেমি, সর্বত্র আরএসএস চালাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে এই ইলেকশন কমিশনার নিয়োগ করবার যে কমিটি, সেই কমিটি 3 জনের কমিটি, 2 জন বিজেপি, একজন প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের আরেকজন মিনিস্টার, মানে দুটো বিজেপি, আরেকজন বিরোধী দল, প্রধান বিরোধী দল। তার মানে কি 2-1-এ সব সময় তারা জিতবে। তার ফলে যা ইচ্ছে তাই করা যাবে। তাহলে এইরকম একটা আধিপত্যকামী শক্তি সে যেটা করেছে সেটা হলো সিবিআই হোক, ইডি হোক, সবকিছুকে তার কন্ট্রোলের মধ্যে নিয়েছে। আরবিআই তার কন্ট্রোলের মধ্যে রেখেছে। এখানে মমতা যেটা থানাকে কন্ট্রোলে রেখেছে বা অন্য টুলগুলোকে কন্ট্রোলে রেখেছে,
ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন তাকে কন্ট্রোলে রেখেছে। এটা তাই। তাহলে ও সিবিআই কোথায় হানা দেবে আর কাকে সিবিআই হালকা দেবে সেটা তো বিজেপি ঠিক করছে। বিজেপি টিএমসি না থাকলে বিজেপি কে? ফাইন বলো স্যার, থাকতেই কিন্তু পারবে না। আপনি এড়িয়ে গেলেন, কিন্তু আমি ছাড়বো না, আমাকে এই উত্তর দিতে হবে। আমি আছি, আমি কয়েকটা আমি আসনের নাম শুধু এই কথাটা বলছি যে পশ্চিমবাংলায় এবারে বামপন্থীরা অত্যন্ত ভালো ফল করবে, এটা জোরের সঙ্গে বলছি। এটা ক্ষুদ্রতম রাজনৈতিক দল ভোটার এইবারে হচ্ছে কোথায় কোন সিট এই কথা বলবার কোনো মানে হয় না। আচ্ছা, আমি আমরা কয়েকটা সিটের নাম বলি। কোনোদিনই এই ধরনের কথা বলি না। আমি কয়েকটা সিটের নাম বলি, আমি মানুষের বলছি, আগ্রহ আছে। আমরা এভাবে কখনো বলি না, অতীতেও বলিনি, আজকেও বলছি না, ভবিষ্যতেও বলবো না। শুধু এইটুকু বলছি, এবারে পশ্চিমবাংলায় বামপন্থীরা অত্যন্ত ভালো ফল করতে উত্তর যাচ্ছে। 24 পরগনা। আর আমার কথাটা শেষ করে নি। আর দ্বিতীয় হচ্ছে, এটাও আপনাদের বলে রাখি যে 19, 21, 24 আমি ফাঁকা কথা বলছি না। আপনি যদি 19-এর পরে 21 দেখেন, ও বলেছিল 19-এ হাফ, 21-এ সাফ। দেখা গেল বিজেপি কমে গেল, তৃণমূল বেড়ে গেল। 21-এর পরে 24, 24-এ আবার ভয়ঙ্কর স্রোত, টিএমসি বিজেপি, হিন্দু মুসলমান যত রকমের ভাগ আছে সব করা হলো। তার মধ্যে দেখা গেল যে টিএমসি বাড়লো আর ও 18 থেকে 12-তে দুম করে পড়ে গেল। 26 বিজেপির আরো ভয়ঙ্কর খারাপ দিন আসছে। 26-এর ভোটে বিজেপির সেই হাল হবে, বামপন্থীদের ভালো হবে। জনগণ তার নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে এটা বুঝেছেন যে টিএমসি আর বিজেপি দুটো এক। আমি কয়েকটা আসনের নাম স্পেসিফিক্যালি করি, আপনি যেভাবে পারবেন যদি মনে হয় অ্যাড্রেস করা উচিত করবেন, না হলে করবেন না। আপনাদের জেতা আসনের কথা বলছি, 2016-তেও আপনারা জিতেছেন। দমদম উত্তর কেমন জায়গায় আছে? এই সিটগুলো তো ট্র্যাডিশনালি বামেদের জায়গা। এই যে বললাম একই তো কামারহাটি কেমন জায়গায় আছে? গল্প তো একই। এই সমস্ত গোটা দমদম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যা দেখছেন, ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সি, এগুলো হচ্ছে যে বামপন্থী আন্দোলন এদেশের মানে বিকশিত হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এগুলো। সুজনদা 24-এ 20%-এর উপর প্রায় 23-24%-এর মতো ভোট আছে নানান জায়গায়। তো কাজেই বসিরহাট এই অঞ্চলটায়, বসিরহাটে এই তো এরা ভয় পাচ্ছে কেন? এত ভয় তো পাচ্ছে এই যে মানুষকে বিভাজিত করে রেখে যে ভোটটা করা হয়েছিল সেটা তো থাকছে না। মাইনরিটি ভোট, মতুয়া ভোট, নমশূদ্র, তপশিলি জাতি, উপজাতি, তারা তো টিএমসি এবং বিজেপি থেকে সরে আসছে। আমার একেবারে শেষ প্রশ্ন পলাশদা, আমি নোট নিচ্ছিলাম আপনার বক্তব্য অনুযায়ী 5টি থেকে 6টি বিষয় এখানে উঠে এলো মূল অভিযোগের জায়গা। যারা আক্রান্ত মানুষ তাদেরকে অ্যাড্রেস করতে বলবো খুব সংক্ষেপে, 1 ঘন্টা হতে চললো। মাইক্রো ফিন্যান্স, ড্রেনেজ বহুতল, কলেজ বিশ্ববিদ্যালয় সমস্যা, সেখান থেকে কর্মসংস্থান, মতুয়াটা আপনি অ্যাড্রেস করেছেন। এই যে অংশের মানুষ সাফারার হচ্ছেন, তাদেরকে সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলার সম্পাদক, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে রিলিফ দেবেন? আমরা সব অংশের মানুষের কাছেই বলছি, আমাদের লড়াইটা হচ্ছে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য, অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য। তারা কোথায় কাজ পাবে, কি করবে, বদলে দেওয়া যায়। বামপন্থীরা যতদিন গভর্নমেন্টে ছিল, 11 সালের আগে কি আলোচনা হতো, সিঙ্গুর, নন্দীগ্রাম, কিন্তু এগুলোর মানে কি? এগুলো কল কারখানা, মানে ভবিষ্যৎ নির্মাণ করবার জায়গা ছিল। আজকে এই 14 বছর সময়ের মধ্যে কিন্তু কোনো আলোচনার মধ্যে আমরা যাচ্ছি না। টিভি খুললে, খবরের কাগজ খুললে শুধু ধর্ম যেন আমাদের কাছে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই ইয়াঙ্গার জেনারেশন তার উন্নত শিক্ষা চাই, কাজের জায়গা চাই। আমরা বামপন্থীরা এই স্বপ্ন দেখাতে পারি, আমরা তা করে দিতে পারি। আমরা একই কথা বলতে চাই, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যার অত্যন্ত কম মজুরি, তার কাজ নেই বলে তাকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমরা যদি এই কাজের বন্দোবস্ত এখানে করতে পারতাম, যেটা কৃষির ভিত্তিতে আমরা শিল্প গড়বার কথা বলেছিলাম সেই সময়, তার মানে কৃষির যে সাফল্য, যে সাফল্যটাই 14 বছরে নষ্ট হয়ে গিয়েছে, কৃষক বা কৃষির সঙ্গে যুক্ত মানুষ যে তারা মজুরি বা তাদের উপার্জন কমে যাচ্ছে, এটাকে পরিবর্তন করে দেওয়া যায়। আর সেই পরিবর্তন করে দিতে গেলে এই পঞ্চায়েতের বর্তমান যে লুট করবার যে জায়গা তৈরি হয়েছে, এটাকে বন্ধ করে দিতে হবে। এ সবটাই বামপন্থীরা অতীতে যেভাবে গড়েছিল, আজকে সেভাবে গড়ে তোলবার জায়গা তৈরি হয়। ব্যাপকভাবে সরকারি ক্ষেত্রকে সংকুচিত করে দেওয়া হচ্ছে, সবই বেসরকারি করণের দিকে যে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলে যাচ্ছে, এটাতে বাদ দেওয়া যায়। এবং সরকার তার যে একটা প্রো পিপল রোল, মানুষের জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকাতে নিয়ে যাওয়া। একটা ভাতা দেওয়ার মধ্যে দিয়ে তা হবে না।
আসল কথা হচ্ছে যে ওর পারিবারিক রোজগার, একজন মানুষের রোজগার বাড়ানো। আজকে দক্ষিণ ভারতে, ভাতা বন্ধ করবেন? কেরালায়, অন্য ভাতা জায়গায়। বন্ধ করবেন? না না, ভাতা কেন বন্ধ করব? ভাতা এইটুকু না, যার প্রয়োজন আছে তাকে আরো বেশি দেওয়া হোক। কিন্তু এখানে তো সব মানুষকেই দেওয়া হচ্ছে। মানে একজন বড় ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা রোজগার করেন, তার ওয়াইফও মানে পাচ্ছে। প্রাপকের ক্ষেত্রে মুড়ি মুড়কি একদর হয়ে যাচ্ছে। এটা কি হয়? আমি যাকে সাহায্য, ওই যে রেশন, কত রকমের কার্ড আছে রেশন, সব মানুষ কি একটা কার্ড আছে, যে কার্ডটা আছে কিন্তু সেই কার্ডের বিনিময়ে রেশন পাওয়া যায় না? তাহলে এটা সরকার তো এই ধরনের প্রকল্প, এই ধরনের ভাতা মমতা আসবার পর চালু হলো নাকি? এটা আমাদের আমলেও চালু ছিল। এরা ক্যাম্পেইনটাকে অনেক বেশি করেছে। আর এই সমস্ত প্রকল্পতে যা মানুষ পেয়েছে, একটা বিপুল অংশ সাইফনিং হয়ে নিজেরা নিয়েছে, যেটার উপরে দাঁড়িয়ে ওরা পার্টি চালাচ্ছে, পঞ্চায়েত পৌরসভা দখল করে রাখছে। আমার কথা হচ্ছে, একজন লোক বাইরে গিয়ে কাজ করছে, তার মজুরি হয়ে দাঁড়াচ্ছে 800 টাকা দিনে। এখানে যে লোকটা কাজ করছে তার দাঁড়াচ্ছে 240 বড় হলে 300 টাকা, খুব বেশি হলে। তাহলে এখানেই তো গন্ডগোলের জায়গা। তাহলে 4 দিন ছুটি যদি ধরি, তাহলে বাইরে গেলে মাসে 20,000 টাকা রোজগার হচ্ছে। তাহলে এ ধরনের পরিবারে একাধিক লোক কাজ করে, তাহলে দুজনে যদি কাজ করে তাহলে 40,000 টাকা রোজগার হয়। তাহলে তার কাছে গিয়ে বলতে পারবে না যে আমি তোমাকে এই ভাতা দিলাম তার জন্য ভোটটা আমাকে দিও, এটা বলা যায় না। তাহলে ও জানে যে আমি এই টাকা রোজগার করবার জায়গায় যেতে পারি। আর মমতা যেটা করছে, বিজেপি যেটা করছে, মানুষকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তার রোজগার মাসে কিছুতেই যাই করো না কেন, এখন এই যা সিলিং হয়ে গিয়েছে কম বেশি 6,000 থেকে 14,000-এর মধ্যে, অ্যাভারেজ করলে 11,000 টাকা, তার বেশি কিছুতেই রোজগার হবে না। তাহলে ও তো দারিদ্র্যের মধ্যেই থাকবে। আমরা বলছি এটাকে বদল ঘটানো যায়। সেই বদল ঘটানোর জন্য, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কৃষি হোক, শিল্প হোক, পরিষেবা ক্ষেত্র হোক, তপশিলি জাতি, উপজাতি, কোথায় রিজার্ভেশন? সবই তো গভর্নমেন্ট যা লোক নিচ্ছে সবই তো হচ্ছে অস্থায়ী লোক। সেখানে তো রিজার্ভেশনের গল্প নেই। মিউনিসিপ্যালিটিতেও অস্থায়ী লোক, স্কুলেও অস্থায়ী লোক, কলেজে অস্থায়ী, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট গুলো তো তাই অস্থায়ী। তার মানে এসসি, এসটি, ওবিসি, মানে এই যে রিজার্ভেশনের ব্যাপার ছিল, রিজার্ভেশনের কোনো মানেই নেই। এমন জায়গায় টিএমসি বিজেপি দুজনে মিলে নিয়ে আসছে। নিয়োগ হচ্ছেই না, সরকারি স্কুলগুলো, কলেজগুলোতে নিয়োগ নেই। আমরা আশা মানে ফি বছর প্রত্যেকবার এই নিয়োগের পরীক্ষা হবে, ট্রান্সপারেন্ট পরীক্ষা হবে। কেউ তো আগে এই অভিযোগ করতেন না, আবার সেই পরিস্থিতি তৈরি হবে। তাহলে সব মিলিয়ে বাংলার যে আজকের হাল আছে, এটাকে পরিবর্তন করে দেওয়া যায়। আমার শেষ কথা, কেউ কেউ বলবেন যে তোমাদের তো শক্তি নেই, তোমাদের ভোট দেবো কি করে? শক্তি মানে কি? মানে আমাদের সবাইকে কি রেসলিং শিখতে হবে, কুস্তি শিখতে হবে, ক্যারাটে শিখতে হবে, তারপর টিএমসি, বিজেপি আর সিপিএম তারা ওই রিং এর মধ্যে ঢুকে মারামারি করবে, তারপর শেষ অব্দি যে জিতে থাকবে সেই শক্তি? শক্তি মানে কি? পলিটিক্যাল পার্টি? পলিটিক্যাল পার্টির শক্তি মানে মানুষ। মানুষ যদি আমার সাথে থাকে তাহলে আমার শক্তি আছে। মানুষ যদি বিজেপি থেকে সরে যায় তাহলে বিজেপি শেষ, তৃণমূলের থেকে সরে যায় তাহলে তৃণমূল শেষ। তাহলে এই মানুষ যাতে ওর দিকে থাকে, তার জন্য এদের কাছে টাকা আছে। তাহলে টাকাটাই কি সব শক্তি? তাহলে তো মাৎসন্যায় লেগে যাবে, যে যার টাকা আছে আর যার অস্ত্র আছে তা দিয়ে মানুষকে মুখ বুঝিয়ে রেখে দেবে। তাহলে আপনাকে এই দারিদ্র, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেকারি, তার মধ্যে থাকতে হবে। এটাকে বদল ঘটাতে গেলে মানুষের শক্তি, সেটা একটা ইতিবাচক দিকে থাকা দরকার। আজকে বাংলার যা পরিস্থিতি, আমরা আপনাদের কাছে বলবো, আপনার অভিজ্ঞতার কাছেই আমরা, এই বিবেচনার কাছেই আমরা এই কথা বলবো, যে আপনারা বামপন্থীদেরকে সমর্থন করুন। আমাদের কি ব্যক্তিগতভাবে কিছু হওয়া, এত 14 বছর গভর্নমেন্টে নেই, আমাদের ব্যক্তিগতভাবে কারো কিছু অসুবিধা হয়নি, কিন্তু সামগ্রিকভাবে তো রাজ্যটা জাহান্নামে গেছে। তাহলে এখান থেকে উত্তরণের রাস্তা আর কোনো রাস্তাই নেই বামপন্থীদের কাম ব্যাক করা ছাড়া। আজকে সেই অবস্থা তৈরি হচ্ছে। আমরা মানুষের কাছে বলবো যে আপনি এবারে আমাদেরকে সমর্থন করুন, আর এই শক্তির ওপর ভিত্তি করেই নতুন করে বাংলা আমরা আবার করব, সকলকে নিয়ে। পলাশ দাসের কালো ঘোড়ার হদিশ দিতে পারলাম কিনা জানি না, কিন্তু পলাশ দাস আত্মবিশ্বাসী। জিস্ট যা উঠে এলো এতক্ষণের কথোপকথনে, বিজেপি ভয়ঙ্কর খারাপ করবে, তৃণমূল মুখ থুবড়ে পড়বে, আমি বলছি না, পলাশ দাস বলছেন। আপনিও কি তাই বলছেন? জানার অপেক্ষায় থাকবো। আপনার বক্তব্য জানাবেন কমেন্ট বক্সে, এবং এরকম আরো এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল।